এগোলো জেমস। আবার চাবুক চালালো বিলিংস। কাঁধে তীব্র ব্যথা অনুভব করলো জেমস, কিন্তু গ্রাহ্য করলো না। পরের আঘাত মিস করলো ওকে। চট করে আগে বাড়ল জেমস। সহসা কোণঠাসা হয়ে পড়ল বিলিংস। ওয়াগনের সঙ্গে ঠেকে গেছে পিঠ। চাবুক চালানোর মতো পরিসর জায়গা নেই আশেপাশে। ছুটে গিয়ে তার বুকে আর পেটের মাঝ বরাবর মাথা চালালো জেমস। সংঘর্ষের পরপরই অনুভব করলো চাবুকের হাতল কুঠারের মতো ওর পিঠে নামিয়ে এনেছে বিলিংস। দুজনেই ধুলোর উপর লুটিয়ে পড়ল ওরা। অদ্ভুত হলেও সত্যি, আতঙ্ক শক্তি যোগাচ্ছে বিলিংসকে। দুহাতে জেমসকে চেপে ধরল সে। পরস্পরের উপর গড়াগড়ি করল ওরা। বিদ্বেষ আর ঘৃণা দিয়ে কুপকাত করতে চাইছে একে অন্যকে। হাঁটে তুলে জেমসের কুচকির কাছে আঘাত করতে চাইল বিলিংস, কিন্তু শরীর ঝাঁকিয়ে সরে গেল জেমস। পাল্টা আঘাত হানল বিলিংসের থুতনিতে। তালু চালিয়ে ঠেলা দিল। পিছন দিকে সরে গেল বিলিংসের মাথা। শিথিল হয়ে গেল বাঁধন। গড়িয়ে দূরে সরে গেল জেমস। চাবুকের জন্য ডাইভ দিল বিলিংস, কিন্তু চট করে তার কাছে পৌঁছে গেল জেমস। আচমকা প্রচণ্ড ঘুষি হাঁকাল প্রতিদ্বন্দ্বীর থুতনিতে। গতিপথ বদলে গেল বিলিংসের। ফের যখন উঠে দাঁড়ালো সে, দেখল ঠিক চাবুকের উপর পা রেখে দাঁড়িয়ে আছে জেমস। এগিয়ে গেল জেমস। ওয়াগনের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বিলিংস। এক হাতে ঘুষি চালালো জেমস, আর এক হাতের কোনোই চালালো মারের চোটে ঝুঁকে পড়া মোনার্ক ম্যানেজারের মুখে। তীব্র জেদ আর রাগে জ্বলছে ওর শরীর। একের পর এক আঘাত করতে থাকলো নিষ্ঠুরের মতো। খুনের নেশায় পেয়ে বসেছে ওকে। ইচ্ছে করছে পিটিয়েই মেরে ফেলে বিলিংসকে। বিভৎস হয়ে গেছে বিলিংসের মুখ আর থুতনি বেয়ে গড়াচ্ছে রক্ত। বুকের উপর নেমে এসেছে। বুজে গেছে একটা চোখ। ফুলে উঠেছে দুই হনু। ক্রমশ নির্জীব হয়ে যাচ্ছে সে। হাপরের মতো ওঠানামা করছে বিশাল বুকের ছাতি। প্রতিরোধের স্পৃহা অনেক আগেই হারিয়েছে। জেমসের জোরালো ঘুষিতে এবার উড়ে গিয়ে আছড়ে পড়ল ধূলিময় আঙিনায়। অস্পষ্ট কাতরানি বেরিয়ে এলো মুখ দিয়ে। চোখে অসহায় দৃষ্টি, ঘৃণা, বিদ্বেষ বা প্রতিহিংসা কিছুই নেই এখন। দয়া করো, আর মেরো না। মিনতি ঝরে পড়ল বিলিংসের কণ্ঠে। এখনো শেষ হয়নি তো কিন, খড়খড়ে কণ্ঠে বলল জেমস। ঝুঁকে চাবুকটা তুলে নিল। ওর উদ্দেশ্য বুঝতে পেরে আতঙ্কে সিটিয়ে গেল বিলিংস। শেষরে আয়ত্তের বাইরে সরে যাওয়ার প্রয়াস পেল, কিন্তু বিধ্বস্ত শরীরে বেশি দূর যেতে পারল না। বাতাসে তীক্ষ্ণ শব্দ করে নেমে এলো চাবুক। চুমো দিয়ে গেল বিলিংসের গালে। লাল একটা রেখা দেখা গেল প্রথমে, তারপর চওড়া হয়ে গেল রেখাটা। চামড়া তুলে নিয়ে গেছে চাবুক। তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো বিলিংসের মুখ থেকে। দুহাত তুলে পরবর্তী আক্রমণ ঠেকানোর চেষ্টা করল সে। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। গেট খোলাই আছে কিন, দৌড়াও। হ্যাঁসড়ে পাশড়ে উঠে দাঁড়ালো সে। মুক্তির তীব্র আকাঙ্ক্ষা শক্তি জুগিয়েছে তাকে। দুপা এগোলো, কিন্তু ফের চাবুক চালালো জেমস। বিলিংসের শার্টের পিছন দিকটা খাবলা থেকে মেরে তুলে নিয়ে এলো চাবুকটা। পাহরকে পড়ে গেল মোনার্ক ম্যানেজার। ফুপিয়ে কাঁদছে। কোনো রকমে উঠে দাঁড়ালো সে। কিছুক্ষণ পর দৌড়াতে শুরু করলো গেটের দিকে, কিন্তু গতি একেবারে চলত। জেমসের পরবর্তী আঘাত ফের ধুলোর উপর আছড়ে ফেলল তাকে। ট্রাউজারের একটা পা নেই হয়ে গেল মুহূর্তের মধ্যে। প্রবল আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে পড়েছে বিলিংস। মরিয়া চেষ্টায় গড়িয়ে সরে যেতে চাইল। দয়া করো, আর মেরো না আমাকে, মিনতি করল বিলিংস। গেট পর্যন্ত পৌঁছাতে আরও 7 বার চাবুকের আঘাত সইতে হলো তাকে। পিঠে আর বুকে দুটো ক্রস চিহ্ন ফুটে উঠেছে।
রক্তের ধারা বইছে ওগুলো থেকে। বাদামি মাটি দ্রুতই শুষে নিল তাজা রক্ত। এবার শেষ আঘাতটা করল জেমস। বিলিংসের বিশাল বুকের ছাতি বরাবর চাবুক চালালো। মুখ থুবড়ে বালির উপর পড়ল সে। চিৎকার করবার শক্তিও অবশিষ্ট নেই, কিংবা উঠবার আগ্রহও দেখা গেল না তার মধ্যে। একই জায়গায় পড়ে থাকলো, ফোপাচ্ছে। মাটি খামচে ধরেছে আঙুল দিয়ে। ঝুঁকে পড়ল জেমস। চুল ধরে টেনে তুলল বিলিংসের মাথা। জেনিফার রায়ান এখনো বিয়ে করেনি, কিন কথাটা বলো সবাইকে। হ্যাঁ, দারুণ মেয়ে ও, খুব ভালো মেয়ে। ক্ষীণ হয়ে এলো বিলিংসের স্বর। আচমকা জ্ঞান হারালো। দাঁড়িয়ে থাকলো জেমস, হাঁপাচ্ছে মৃদু মৃদু। দুই মুঠি ঘাম আর রক্তে মাখামাখি। ড্রাইভারদের দিকে তাকালো। ধীরে ধীরে নিজেকে ফিরে পেল। বিদ্বেষ, প্রতিহিংসা সবই স্নান হয়ে গেল এক সময়। এখন জেলে যেতেও আপত্তি নেই আমার। চাবুকটা ফেলে দিয়ে স্বগোক্তি করল ও, গেট বন্ধ করো বয়েস। আচমকা তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল একমি মালিক। তারপর আমার কাছে এসো সবাই। কিন বিলিংসের দেহ বাইরে ঠেলে দিয়ে গেট বন্ধ করে দেয়া হলো। জেমসের সামনে এসে দাঁড়ালো কালো স্যুট পরা লোকটি। হাত বাড়িয়ে দিল। আমি মর্ট কর্নওয়াল। এই দৃশ্য দেখবার আশায় 15টা বছর কাটিয়েছি কারভার। সন্তোষ প্রকাশ পেল তার কণ্ঠে। তোমার হাত ধরতে পেরে গর্ব হচ্ছে আমার। হ্যান্ডশেক করবার পর ড্রাইভারদের উদ্দেশ্যে ফিরল সে। শোনো বয়েজ, আরও কাছে এসো। লোকজন ওদের দুজনকে ঘিরে দাঁড়াতে পরিস্থিতি ব্যাখ্যা করল সে। পিসবন্ডের অধীনে আছে জেমস কারভার। এই ফাইটের কথা জানতে পারলে ওকে গ্রেপ্তার করবে শেরিফ। জেলে ঢোকাবে ওকে। স্বভাবতই পিসবন্ডের টাকা হারাবে জেমস। তোমরা কি চাও লোয়েল তাই করুক? না, সমস্বরে চিৎকার করলো ড্রাইভাররা। কোট খুলে ধুলোর উপর ছুঁড়ে ফেলল জব কর্নওয়াল। মার্ক, আমার শার্টটা ছিঁড়ে ফেলো। জো, চাবুকের হাতলে রক্ত লাগিয়ে ওটা আমার হাতে তুলে দাও। বাকি সবাই আমার গল্পের সঙ্গে তাল মেলাবে। আমি যখন বিলিংসের কাছে ওয়াগন বেচতে রাজি হলাম না, আমাকে মারতে আসে সে। তারপর ওকে আচ্ছা মতো মারি দিয়েছি আমি। 9 জন সাক্ষী আছে প্রমাণ করবার জন্য। তোমরা আমাকে সমর্থন করবে তো বয়েজ? মাথা ঝাঁকালো সবাই। উজ্জ্বল মুখ সবার। আনন্দ খেলা করছে চোখে। বোঝা গেল মালিকের সঙ্গে দ্বিমত নেই কারো। জেমসের দিকে ফিরল কর্নওয়াল। ওয়াগনগুলো তোমার হয়ে গেছে কারভার। তোমার পছন্দ মতো দামেই বেচব। এবার বাড়ি ফিরে যাও, আর মুখটা বন্ধ রেখো। আমাকে নায়ক হতে দাও। আমার ছেলেরাই আমাকে নায়ক বানিয়ে ছাড়বে। খুব ইচ্ছে ছিল মোনার্ককে এক হাত দেখে নেব, পারিনি কখনো। শেষ পর্যন্ত অন্যভাবে হলেও ইচ্ছে পূরণ হচ্ছে আমার। মোনার্কের মুখে চুনকালি মাখাবো আমি। ট্র্যাফের কাছে এসে কলের পানিতে হাত মুখ ধুলো জেমস। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে গলি ধরে শহরের মূল রাস্তায় চলে এলো। কিন বিলিংসকে 1 মিনিট গেটে পাওয়া যাওয়ার পর থেকে ইতিমধ্যে সারা শহরে খবরটা ছড়িয়ে পড়েছে। 1 মিনিটে এসে অযাচিত সাহায্য পেয়েছে ও। মোনার্কের শত্রু কিন্তু অতি উৎসাহী 10 জন লোকের সদিচ্ছার কারণে বেঁচে গেছে। মোনার্কের প্রতি ঘৃণা একই কাতারে নামিয়ে এনেছে প্রত্যেককে। কিন্তু মানতেই হবে, এটা সেফ সৌভাগ্য। এভাবে দ্বিতীয়বার পার পাওয়া যাবে না। সুস্থির বোধ করলেও এখনো খাপছাড়া চিন্তাগুলো ছেড়ে যায়নি ওকে। ঠিক মনে করতে পারছে না জেনি সম্পর্কে কি বলেছিল কিন বিলিংস। একটা খবর দিয়েছিল সকালে কেইক কারভারের কাছে ওর প্রাণ ভিক্ষা করছিল জেনিফার রায়ান। অসম্ভব। জেনি এমন একটা কাজ করতেই পারে না। সিঁড়ি ভেঙে উপরে উঠবার সময় অস্থির বোধ করল জেমস। কয়েক ধাপ উঠবার পর দরজায় জেনিকে দেখতে পেল। বাইরে বেরোনোর পোশাক আর হ্যাট মেয়েটির পরনে। ওকে দেখে আচমকা থেমে গেল।
জেমস, কি হয়েছে তোমার মুখে? উদ্বেগ ফুটে উঠল জেনির চোখে। রেলিংয়ে হাত রেখে স্থির হয়ে দাঁড়ালো জেমস। জেনি, সকালে কেইক কারভারের সঙ্গে দেখা করতে গিয়েছো তুমি? হ্যাঁ, গিয়েছি। কে বলেছে তোমাকে? কি বলেছ কারভারকে? তুমি নাকি আমাকে না ঘাটানোর অনুরোধ করেছ ওকে? জ্বলে উঠল জেনির চোখ। তা করিনি আমি জেমস কারভার। আমি তাকে বলেছি লড়াই করে আসলে বোকামি করছি আমরা, বরং ব্যবসা ভাগাভাগি করে নেওয়াই উচিত হবে। কিন্তু আমার কথা হেসে উড়িয়ে দিয়েছে সে। তারপর ওকে বললাম যে আসলে এভাবে নিজের মৃত্যু পরোয়ানা সই করছে সে। দাঁড়ানোর ভঙ্গিটা বড় সুন্দর, কিছুটা অধৈর্য দেখাচ্ছে জেনিকে। মুখে লালচে ছোপ লেগেছে। রাগ বা ক্ষোভের পিছনে সবুজ চোখের গভীরে কিছুটা যেন বেদনা আর সহানুভূতিও রয়েছে মনে হলো জেমসের। ধন্যবাদ জেনি, এটাই জানতে চেয়েছিলাম আমি। খুরের শব্দ শোনা যেতে ঘুরে দাঁড়ালো জেমস। দেখলো ইয়ার্ডে প্রবেশ করছে জ্যাক রাইলি। পিছনে চায়না বয়ের সুপার হারবে জিরার্ড। ছেঁচড়ে স্যাডল ছাড়ল ওরা। দ্রুত এগিয়ে এলো। প্রথমে জ্যাকি দেখতে পেল জেমসকে। থমকে দাঁড়ালো সে। চোখ তুলে তাকালো জিরার্ড। একটা দুঃসংবাদ আছে জেমস, জানালো জিরার্ড। গতরাতে আমার গার্ডকে খুন করেছে কেউ। শুধু তাই নয়, ডিনামাইট দিয়ে 3টে ট্যানেলের মুখও উড়িয়ে দিয়েছে ওরা। আপাতত আর কোনো আকরিক তুলতে পারবো না আমরা। 15 স্প্রিং ওয়াগনে তুলে কিনবিলিংসকে হোটেলে পাঠিয়ে দিয়েছে শেরিফ স্যাম লোয়েল। তারপর একমি ফেইটিংয়ে এসেছে। এ মুহূর্তে মর্ট কর্নওয়ালকে লাগাতার প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু সুবিধে করতে পারছে না। এক ডেপুটি এসে কথা বলতে চাইল। ওয়াগন ইয়ার্ডের একপাশে সরে এসে মিনিট দুয়েক ডেপুটির সঙ্গে আলাপ করল লোয়েল। তারপর ফিরে এলো একমে মালিকের কাছে। কর্নওয়ালকে ঘিরে রেখেছে তার ড্রাইভাররা। শার্টটা ছেঁড়া, তার হাতে রক্ত লেগে আছে এখনো, এবং ব্যবহৃত চাবুকটা পায়ের কাছে পড়ে আছে। তারা আছে আমার। আপাতত যাচ্ছি বটে, কিন্তু আবার আসবো কর্নওয়াল, অসন্তোষের সুরে বলল লয়েল। আমাকে গ্রেপ্তার করবার চিন্তা ঝেড়ে ফেলো মন থেকে, তাচ্ছিল্যের সঙ্গে ঘোষণা করল সে। তবে তোমাকে লেগে থাকতে দেখলেই ভালো লাগবে আমার। কেন হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তারপরও বলতে হবে, তুমি ওকে যা করেছ রীতিমতো নির্মম এবং পাশবিক। শুধু বাড়াবাড়ি বলছো? বাড়াবাড়ি করবার জন্য ওকে এভাবে পেটাবে নাকি? ঠিকই করেছি, নিষ্ফিয় স্বরে তর্ক করল কর্নওয়াল। মোনার্ক আমার ব্যবসা শেষ করেছে শেরিফ। আমার শ্বশুরকে খুন করেছে ওরা, আর এখন এখানে আসবার দুঃসাহস দেখিয়েছে। আমার সঙ্গে ডাট দেখাতে চেয়েছে যাতে ওয়েস্টার্নের কাছে ওয়াগন বেচতে না পারি। ক্ষীণ হাসি দেখা গেল তার মুখে। একটা ঘোড়ার চাবুক হয়তো ততটা নির্মম নয়, কি বলো? আর একটু হলে ওকে খুন করে ফেলেছিলে। তা যে করিনি কেন ভেবে দুঃখ হচ্ছে আমার। গোড়ালির উপর ঘুরে দাঁড়ালো শেরিফ। মুখে সীমাহীন ক্রোধ স্পষ্ট দেখা যাচ্ছে। স্যাডলে চড়ে ডেপুটির সঙ্গে ইয়ার্ড থেকে বেরিয়ে গেল সে। জিরার্ড কোথায়? মূল রাস্তার কাছে এসে ডেপুটির উদ্দেশ্যে জানতে চাইল লোয়েল। জানে না, হয়তো শহরের লোকজনকে নিয়ে মিটিং করছে। সত্যি কি বিস্ফোরণে 4 জন মারা গেছে? হ্যাঁ, খুলে বলো তো। লাইট শিফটের এক মাইনার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ট্যানেলের বাইরে এসে স্কিপের অপেক্ষায় ছিল। ওটা তখন নিচ থেকে ট্যানেলের মুখে পৌঁছালো স্কিপ। মাইনার দেখল ওটা গান পাউডারে ভরা এবং ফিউজ জ্বলছে। দেখেই চিৎকার করলো লোকটা। নিচের ট্যানেলের সব লোক দৌড়ে উপরের ট্যানেলের দিকে ছুটল। আলাদা জায়গায় কাজ করছিল 4 জন। বিস্ফোরণে সেফ জ্যান্ত কবর হয়ে যায় সবার। স্কিপ
খনি খাত প্রভৃতিতে মানুষ ও প্রয়োজনীয় মালপত্র নামানোর ও তুলবার খাঁচা বা পাত্র বিশেষ। নিচের আরও দুটো সুড়ঙ্গ, সেখানে ডে শিফটের কাজ চলত, একেবারে বন্ধ হয়ে গেছে। ফ্যাকাশে হয়ে গেল শেরিফের মুখ। ল অফিসের দিকে এগোচ্ছে ওরা। খোঁজ খবর নাও জন, উপরের ট্যানেলের কেউ দেখে থাকতেও পারে, বলা যায় না, কোনো সূত্র পেয়েও যেতে পারো। মনে হয় না। নাইট শিফটে গ্রেডিং শেডগুলো বন্ধ থাকে। আক্রিকের স্কিপ বড় একটা স্টোরে রেখে দেয়া হয়, যাতে সকালে সহজে খালি করা যায়। উপরে কেবল একজন লোক থাকে তখন, ওয়েস্টম্যান। রাতে প্রহরার কাজটাও করে সে। তাকে খুন করে পাউডার শেডের তালা ভেঙে ঢুকে পড়ে ওরা। সমগ্র ক্যাম্প যখন ঘুমে অচেতন, স্কিপে পাউডার লোড করে ওরা। লম্বা ফিউজ লাগিয়ে নিচে নামিয়ে দেয় ওটা। ল অফিসে এসে স্যাডেল ছাড়ল না শেরিফ। জিরার্ডকে খুঁজে বের করে কথা বলো, ওকে ঠান্ডা করে পাঠিয়েও আমার কাছে, ডেপুটিকে নির্দেশ দিল লোয়েল। তারপর আচমকা কি যেন মনে পড়ল তার। ঘুরে তাকালো চলে যাওয়া ডেপুটির দিকে। ওরা বললে না কি? কজন? তুমি বলেছ ওয়েস্টম্যানের মাথা ফাটিয়ে দিয়েছে ওরা। সঠিক সংখ্যা কিভাবে জানবো? খানিকটা অপথিপ দেখালো ডেপুটিকে। অনুমান করেছি। কাজটা একা কারো পক্ষে সম্ভব নয়। সম্ভবত মোনার্ক এতে জড়িত, তাই? সন্দিহান সুরে স্বগোক্তি করল শেরিফ। ঘোড়ার গতিমুখ বদলে গলি ধরে এগোলো। আবারও একই কাণ্ড ঘটল। 4 জন লোক খনির বিস্ফোরণে মারা গেছে। সবার আগে মোনার্কের উপরই সন্দেহ পড়ে। নির্দিষ্ট করে বলতে গেলে কিন বিলিংসের দিকে। হয়তো গত রাতে চায়না বয়ে গিয়ে কাজটা করেছে কিন। অসম্ভব নয়। সময় ছিল তার হাতে, প্রয়োজনের তুলনায় যথেষ্ট। সত্যিই করেছে। আর মনে মাথা নাড়ল লোয়েল। বিলিংসের পক্ষে সম্ভব নয় কাজটা, কারণ ভয় পেয়েছে ও। তাহলে কে করেছে? বিলিংসের হোটেলে এসে ঘোড়া থেকে নামলো লোয়েল। লবিতে এসে কামরার নম্বর জেরে উপরে উঠে এলো। দোতলার একটা কামরায় নক করল। ক্ষীণ একটা শব্দ শোনা গেল ভিতরে। দরজা খুলবার অবস্থায় নেই মোনার্ক ম্যানেজার। জানে বলেই ঢুকে পড়ল শেরিফ। খালি গায়ে বিছানায় পড়ে আছে বিলিংস। সারা শরীরে কাটাছেঁড়া আর কালছিটের দাগ। মাথা তুলে তাকানোর চেষ্টা করল সে। শেরিফ দেখল বিশাল মুখটা এরই মধ্যে ফুলে গেছে। ধরেছ ওকে? জানতে চাইল বিলিংস। তুমি নিজেই অনধিকার চর্চা করেছ, আইন ভেঙেছ, নিষ্ফেয় স্বরে বলল লোয়েল। তোমাকে সতর্ক করেছিল ও, কিন্তু তারপরও ওখানে থেকেছ এবং ঝামেলা করেছ। নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে ও। কিন? কে? কে? কি? কে নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে? কর্নওয়াল গাধা। বহু কষ্টে বিছানায় উঠে বসল কিন বিলিংস। একটা আস্ত আহম্মক তুমি। কর্নওয়াল আমাকে পেটায়নি গাধা, বরং জেমস কারভারি পিটিয়েছে আমাকে। স্থির দৃষ্টিতে ওর দিকে তাকালো শেরিফ। সূক্ষ্ম হাসি দেখা যাচ্ছে সরু গোফের নিচে। মাথা খারাপ হয়ে গেছে তোমার কিন। কোয়ানওয়ালি পিটিয়েছে তোমাকে। কারভার, চিৎকার করল বিলিংস। তোমার কি ধারণা কার সঙ্গে মারপিট করেছি তাও জানি না আমি? কোয়ানওয়ালের শার্ট ছেঁড়া দেখেছি আমি। ওর মুখ আর হাতে রক্ত লেগেছিল। এর চেয়ে বিধ্বস্ত অবস্থায় ওকে কখনো দেখিনি আমি। খানিক থেমে ফের জানতে চাইল শেরিফ। তুমি ঠিক আছো তো কিন? খিস্তি করল বিলিংস। সাজানো নাটক স্যাম, সবই সাজানো। তারপর দ্রুত ঘটনাটা বর্ণনা করল সে। কর্নওয়ালের সঙ্গে সাক্ষাৎ, মাঝপথে জেমসের আগমন, জেমসের সঙ্গে তর্ক এবং পিসবন্ডের কথা মনে করিয়ে দেওয়ার কথা জানালো। তবে সীমা ছাড়িয়ে গিয়েছিল সে। কিভাবে জানবে জেনিফার রায়ানের প্রতি অনুরক্ত হয়ে আছে জেমস?
সেটাই ফাইটের কারণ হয়ে দাঁড়ালো এবং ওকে চাবুক পেটা করেছে জেমস। মনোযোগ দিয়ে শুনল লয়েল। ধত, 1 মিনিট, সমস্ত ড্রাইভার বলছে কর্নওয়ালি তোমার সঙ্গে ফাইট করেছে। কর্নওয়াল নিজেও তাই দাবি করেছে। কারভারকে রক্ষা করতে চাইছে ওরা। যাও, ওকে গ্রেপ্তার করে নিয়ে এসো। ধীরে ধীরে মাথা নাড়ল শেরিফ। সম্ভব নয়। 9 জন মানুষের মতের বিরুদ্ধে যেতে পারি না আমি। আমাকে মিথ্যুক প্রমাণ করবে ওদের সাক্ষ্য। খানিক থেকে খেই ধরল সে। আমাদের উদ্দেশ্য সফল হওয়া পর্যন্ত এখানে শেরিফ থাকতে চাই আমি। প্রমাণ ছাড়া জেমসকে গ্রেপ্তার করতে গেলে লড়বে ও। সামান্য উস্কানিতে পিস্তলে হাত দেবে। ওকে না ঘাটানোই ভালো। মারামারির কথা বলছো তো? বিজয়ী হয়েছে বলেই কি? মারামারির কথা মিন করিনি আমি, অন্য ব্যাপারে বলছিলাম। মনে হয় না শুনতে ভালো লাগবে তোমার। সতর্ক দৃষ্টিতে শেরিফকে দেখছে বিলিংস। লোয়েলের মুখ ভাব দেখে সন্দিহান হয়ে উঠেছে। কি? রাত 11টার পর কোথায় ছিলে তুমি? মনে নেই? পুরো 1 ঘন্টা পোকার খেলেছি আমরা। তারপর ঘুমাতে গেছি। এখনও লোয়েলকে দেখছে বিলিংস। আজ করছে কিছু একটা ভস্কট হয়েছে। কেন? গত রাতে চায়না বয়ে ওয়েস্টম্যানকে খুন করেছে কেউ। পাউডার দিয়ে স্কিপ লোড করে নিচে নামিয়ে দিয়েছে। এরপর বিস্ফোরণে চায়না বয়ের নিচের 3টা সুড়ঙ্গ ধসে পড়েছে। 4 জন লোক মারা গেছে। তাহলে কি দাঁড়ালো অবস্থাটা? সহসা আকরিক উত্তোলনের সম্ভাবনা নেই বলে আগামী 4-5 মাস ওয়েস্টার্নের সঙ্গে চায়না বয়ের চুক্তির কোনো মূল্যই থাকলো না। মুহূর্তের জন্য স্থির হয়ে গেল বিলিংস। তারপর হেসড়ে পাসড়ে বিছানা থেকে উঠল সে। দরজার দিকে এগোলো। দরজা বন্ধ করে জানালার কাছে গেল। পর্দা নামিয়ে ক্ষেপা দৃষ্টিতে তাকালো শেরিফের দিকে। জেমস কারভার কোথায় স্যাম? কর্কশ কণ্ঠে জানতে চাইল সে। ভয় পেয়েছ কিন? জানতে চাইল শেরিফ। বিস্ময় তার কণ্ঠে। ও আমাকে ধরতে আসছে নাকি? এমন কিছু শুনিনি। শোনো স্যাম, একটা ফেভার করবে আমাকে? লবিতে গিয়ে বসো। কারবার এলে ওকে আটকে রেখো কিছুক্ষণের জন্য, যাতে যথেষ্ট সময় পাই আমি। কিসের সময়? গাধা, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময়। কর্কশ অধৈর্য স্বরে বলল বিলিংস। কলজিট থেকে ওয়্যার ব্যাগ, কয়েক বস্তা কাপড় আর বুটজোড়া বের করলো। নতুন কাপড় পরে ঘুরে দেখল বিছানার কিনারে বসে আছে শেরিফ, হাতে ছোট্ট একটা পিস্তল। নলটা তাকিয়ে আছে বিলিংসের পেটের দিকে। বসো কিন। চেয়ারে শরীর এলিয়ে দিল বিলিংস। কালশিটে দাগের নিচে ফ্যাকাশে দেখাচ্ছে মুখ। স্রেফ বসে থাকো ওখানে, আর ভাবতে দাও আমাকে। নিজেও ভাবো। কিছু বলবার চেষ্টা করলো বিলিংস, কিন্তু পারল না। ঠিক আছে সাম, এবার বলো তো কেচ্ছাটা কি? এখান থেকে পালাচ্ছ না তুমি কিন? আমাদের চুক্তির কি হবে? গোল্লায় যাক চুক্তি। একমত হতে পারলাম না। চুক্তি মতো কাজ চালিয়ে যাব আমরা। জেমস খুন করবে আমাকে। স্যাম, কসম করে বলছি, চায়না বয়ে বিস্ফোরণ ঘটাইনি আমি। কিন্তু কথাটা বিশ্বাস করবে না জেমস। আমাকে খুন করবে ও। তোমাকে লুকিয়ে রাখবো আমি, শান্ত কণ্ঠে বলল লোয়েল। তোমাকে খুঁজে না পেলে খুনও করতে পারবে না সে, যদি জায়গা মতো লুকিয়ে রাখতে পারো আমাকে। শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকালো বিলিংস। বিলিংসের সামনে এসে দাঁড়ালো শেরিফ। আচমকা প্রচণ্ড চর কষল মোনার্ক ম্যানেজারের গালে। নিকুচি করি তোমার কিন, সাহস রাখো। এখনও মরে যাওনি তুমি। আমার কথা শুনলে মরবেও না। কিন্তু এরপরও মাথা তুলল না বিলিংস। অধৈর্য বোধ করছে শেরিফ। ঘরে হুইস্কি আছে নাকি? উপরের ডয়ারে আছে, জানালো বিলিংস। পিস্তলটা পকেটে ঢুকিয়ে ড্রেসার থেকে বোতল বের করলো লয়েল। কর খুলে বিলিংসের হাতে ধরিয়ে দিল।
খানিকটা গলায় ঢালো। কিন নির্দেশ তামিল করল বিলিংস। হাত কাঁপছে ওর। বোতল থেকে ছলকে পড়ে কাপড় ভিজে গেল। পরপর 2 চুমুক পান করল সে। চরম বিতৃষ্ণার সঙ্গে ওকে দেখছে শেরিফ। জাদুর মতো কাজ দেখালো হুইস্কি। কিছুক্ষণের মধ্যে ধাতস্থ হলো বিলিংস। চোখ ডলে মাথা নাড়ল। আমি ঠিকই আছি স্যাম, পরিষ্কার কণ্ঠে বলল সে। ভয় কেটেছে তো? না। আমার মতো ফাফরে পড়লে তোমারও ভয় কাটত না। শুনে রাখো স্যাম, ঠিকই আমার খোঁজে বেরোবে জেমস, খুন করবার চেষ্টা করবে। ব্রেক লেবার ভাঙায় খেপে গিয়েছিল ও। আর এখন খনিতে বিস্ফোরণ হওয়ায় নিশ্চয় খুন চেপে যাবে ওর মাথায়। কপাল মন্দ আমাদের, সব কিছু শেষ হয়ে যাবে। মৃদু হাসল শেরিফ। ওয়েস্টার্নও শেষ হয়ে যাবে এবার। তাহলে আমাদের পরিকল্পনা কি হবে জানি না। নিজেকে সামলে নাও কিন, তীক্ষ্ণ কণ্ঠে বলল লোয়েল। মোনার্ক বা ওয়েস্টার্ন কাউকেই ছাড়ব না আমরা। 2 আউটফিটকে ডুবিয়ে ছাড়বার পরিকল্পনা ছিল আমাদের, তাই না? এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে আরেকটা ধাক্কা দিতে হবে মোনার্ককে। তাহলেই ওয়েস্টার্নের মতো অবস্থা হবে কেইক কারভারের। হাতের সবচেয়ে ভালো তাসটা খেলতে বাধ্য হবে। তোমাকে ডাকবে সে। প্রয়োজনে বিস্তর টাকা খরচ করে জেমস আর ম্যাট রায়ানকে সরিয়ে দিতে বলবে। স্যাম, চায়না বয়ে বিস্ফোরণ ঘটিয়েছে কে? তুমি কি আমার কথা শুনছ না? শুনছি, শুকনো স্বরে বলল বিলিংস। আরেক পোস্ত পান করল সে। ঠিক আছে, বলে দাও। আর কিছু বলবার নেই, করবারও নেই, কর্কশ কণ্ঠে বলল শেরিফ। এগিয়ে এসে ফের বিলিংসের মুখে আঘাত করল সে 2 বার। চর এড়াতে ওর পেটের সঙ্গে মাথা ঠেকিয়ে দিল বিলিংস। পিছু হটল লোয়েল। মাই গড, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার ম্যান? চাপা রাগ আর বিরক্তিতে বিষোদ্গার করল সে। আমি ঠিকই আছি স্যাম, তোমার সব কথাই শুনেছি। ঠিকই বলেছ, একেবারে সাচ্চা কথা বলেছ। কিন্তু তুমি কি আমাকে লুকিয়ে রাখতে পারবে জেমস যাতে খুঁজে না পায়? পারবো। দেয়ালের ওপাশে দেখবার চোখ আছে নাকি ওর? কি জানি, থাকতেও পারে। এছাড়া আর সব কিছুই তো আছে ব্যাটান। তোমার সমস্যাটা কি জানো কিন? এখনো কাপুরুষ রয়ে গেছো তুমি, তাচ্ছিল্যের কণ্ঠে ঘোষণা করল শেরিফ। কি এমন হয়েছে যে ভয়ে আধমরা হয়ে গেছো? হয়তো, উদাসীন সুরে স্বীকার করল বিলিংস। হাল ছেড়ে দেয়ার চিন্তা করছো না তো বন্ধু? শোনো তাহলে, তোমাকে নিয়ে কি করব। ঠিক উল্টো দিকের কামরাটা ভাড়া করব, এবং ওটায় থাকবে তুমি। তোমাকে খুঁজতে থাকবে জেমস কারভার, আর আমি ওর পিছনে লেগে থাকবো যতক্ষণ না ওকে উস্কে দিয়ে বা ফুসলিয়ে একটা লড়াই বাঁধাতে পারি। তাহলে অনায়াসে জেলে ঢোকানো যাবে ওকে। তারপর তুমি কি করবে অনুমান করতে পারছো বন্ধু? ঠিক যখন তোমার খোঁজে সারা শহর চষে বেড়াবে ও। কি? কিন বিলিংসের চোখে আগ্রহ দেখা গেল। উজ্জ্বল হয়ে উঠেছে চোখ। কেইক কারভারকে গুলি করবে তুমি, আনারই কোনো লোকের মতো। খুব কাজ দিয়ে করতে হবে গুলিটা, যাতে সে ভাবে আরেকটু হলে খুন হয়ে যেত। কিছু বলল না বিলিংস। স্বভাবতই জেমসকে সন্দেহ করবে সবাই। জেলে যাবে সে, কিন্তু কেইক কারভারের মাথাও খারাপ হয়ে যাবে তাতে। কাল কেইগের কাছে যাবে তুমি। ম্যাট রায়ান আর জেমসকে উচিত শিক্ষা দেওয়ার নির্দেশ নেবে তার কাছ থেকে। এদিকে জেমসকে ছেড়ে দেব আমি। ড্রেসারের সঙ্গে শরীর এলিয়ে দিল শেরিফ। জেমস মুক্ত, আর কেইগ হয়ে উঠবে খেপা কুকুরের মতো। ব্যাস, যা চাইছি আমরা তাই ঘটবে, তাই। সন্দিগ্ধ দৃষ্টিতে ওকে দেখল শেরিফ। আশা করছে তর্ক করবে মনার্ক ম্যানেজার, কিন্তু তা করল না বিলিংস, কারণ পরিকল্পনায় কোনো খুঁত নেই। দারুণ সহজ প্ল্যান,
তবে মাত্র একটা অসঙ্গতি আছে, চাইলেও সেটা অগ্রাহ্য করতে পারছে না বিলিংস। দেখো স্যাম, এখনই অধীর হওয়ার কিছু নেই। আগে কয়েকটা প্রশ্নের উত্তর দাও, বলে দাও। প্রথমে সিঁড়ি থেকে ম্যাট রায়ানকে ফেলে দিয়েছে কেউ, তাতে পা ভেঙে যায় ওর। দ্বিতীয়, জেমস কারভারের ওয়াগনের ব্রেক লেবার কেটে ফেলেছিল কেউ। তৃতীয়, চায়না বয়ে বিস্ফোরণ। এবং চতুর্থ, সব ঘটনা আমাদের পক্ষে গেছে, তাই না? বাধা দিল লোয়েল। ওয়েস্টার্ন এতটাই ক্ষেপে গিয়েছিল যে মোনারকে আগুন লাগিয়েছে। জেমস তোমাকে প্রাণের হুমকি দিতেও ছাড়েনি। পিসবান্ডের গ্যারাকলে পড়েছে ও, তাই আমাদের সঙ্গে লড়তে পারবে না। তাহলে কি নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছে তোমার? আমি জানতে চাই কে করেছে এসব। আমার জায়গায় তুমি হলে কি হোটেলের বন্ধ কামরায় বসে থাকতে যখন জেমসের মতো বেপরোয়া লোক খুঁজে বেড়াবে তোমাকে? কিন্তু তাতে কি, তুমি বেঁচে আছো বা থাকবে, এটাই তো আসল কথা। একটা কিছু আজ করতে পারছি, সন্দিহান সুরে বলল বিলিংস। কি? কেউ বোধ হয় আমাদের উপর বাটপারি করছে। চোখ তুলে সরাসরি শেরিফের উপর রাখলো বিলিংস। আমার কি আমরা কি করব তা কিভাবে যেন জেনে যাচ্ছে সে, এবং আমাদের আগেই কাজটা করে ফেলছে। গাধা। তুমি নও তো স্যাম, অন্য কারো সঙ্গে হাত মিলিয়েছ? মুখ সামলাও কিন, শীতল সুরে সতর্ক করল লোয়েল। তোমার তো আর বিপদের ঝুঁকি নেই, জেমস তোমাকে খুঁজবে না, অসন্তুষ্ট স্বরে বলল বিলিংস। তুমি যেহেতু মোনার্কের ম্যানেজার, আর কাকে খুন করতে চাইবে সে? আমাকে খুন করবার প্রশ্নই আসে না। কেমন যেন অস্পষ্ট আর ঘোলাটে হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো ঘোলাটে নয়। কিন, দীর্ঘ কণ্ঠে বলল শেরিফ। কারণ তোমাকে ফাঁসিতে ঝোলানোর মতো যথেষ্ট তথ্য প্রমাণ আছে আমার কাছে বন্ধু। তুমিই যোগান দিয়েছ বিনে পয়সায়। মনে আছে একমির জয়েসকে কে খুন করেছিল? ভাবো একবার, ভাবো আরেকবার। দীর্ঘক্ষণ সন্দেহ আর চাপা অসন্তোষ নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। একসময় দৃষ্টি সরিয়ে নিল বিলিংস। কামরাটা ভাড়া করা পর্যন্ত অপেক্ষা করো, শেষের নির্দেশে সুরে বলল শেরিফ। এক কাপড়ে চলে যাবে নতুন কামরায়। বেশিক্ষণ লাগবে না আমার, মিনিট কয়েকের মধ্যে চলে আসব। দরজা খুলে বেরিয়ে গেল সে। হলরুমে রাতের অন্ধকার জাকিয়ে বসেছে তখন। থেমে করিডোর ধরে নিচের দিকে তাকালো স্যাম লোয়েল। তাহলে কিন ভাবছে ওর সঙ্গে বেইমানি করছি আমি? শেষ পর্যন্ত ঠকাবো ওকে? কেন নয়? আগে না ভাবলেও ধারণাটা পছন্দ হচ্ছে ওর। জেমস আর কেই কারভার শেষ হয়ে গেলে কে ঠেকাবে ওকে? বিলিংসকে খেদিয়ে দিলে সে একাই মোনার্কের মালিক বনে যাবে। যাই হোক, এটা কেবলই একটা ধারণা, পরে এ নিয়ে আরও ভাবতে হবে। সিঁড়ি ধরে নিচে নামবার সময় চাপা হাসি লেগে থাকলো শেরিফের গোফের নিচে। 16 হার্ভে জিরাল্ড। সবিস্তারে সব বলবার পর থমথমে হয়ে গেল চোতাদের মুখ। কেউই কিছু বলল না অনেকক্ষণ। একই সঙ্গে হতাশা, ক্ষোভ আর অসন্তোষ অনুভব করছে ওরা। জেমস, জেনি, জ্যাক রাইলি এবং ম্যাট রায়ান। এ তো সেফ ঠান্ডা মাথায় খুন, বলে গেল জিরাল্ড। ওই 5 জনের পরিবারকে কি বলবো আমি? কারা দায়ী? যদি মোনার্কি দায়ী হয়, কাউকে গ্রেপ্তার করবার সাহস পাবে না শেরিফ। তাই যা কিছু করবার আমাদেরই করতে হবে। শিপমেন্ট করবার মতো কোনো আকৃক নেই, তাই না? বিষণ্ণ কণ্ঠে জানতে চাইল ম্যাট। নেই, অন্তত 1 মাস বন্ধ থাকবে খনি। বোনের দিকে তাকালো ম্যাট। কি আর করা, ভাগ্যে যখন এটাই ছিল। পুরোপুরি ভরাডুবি হলো এবার। আমার দেওয়া নোটের ব্যাপারে ব্যাংক কি সিদ্ধান্ত নেয় কে জানে? তোমার কন্ট্রাক্টের
বদৌলতে ব্যাংক থেকে ধার পেয়েছি আমি, জিরার্ড। ওই কন্টাক্টের গুরুত্ব থাকলো না আর। জেমসের পিস বন্ডের টাকা মেটাতে বোধ হয় এবার কিছু ওয়াগন বা স্টক বেচে দিতে হবে। দরজার কাছে দাঁড়িয়ে আছে জেমস। চেয়ারের পেছনে রাখা ওয়্যার ব্যাগ খুলল। পদশব্দে মুখ তুলে তাকাতে দেখতে পেল লিভিং রুম থেকে বেরিয়ে যাচ্ছে হারবে জিরার্ড। অকম্মা ওই শেরিফকে একচোট নিতে যাচ্ছি আমি, জেমস, অসন্তুষ্ট স্বরে ঘোষণা করল সে। তবে তাতেও বোধ হয় কোনো কাজ হবে না। আমারও তাই ধারণা, জানালো জেমস। জিরার্ডকে সিঁড়ি ভেঙে চলে যেতে দেখল। ব্যাগ হাতড়ে পিস্তল আর হোলস্টার বের করল ও। গত রাতে এগুলো তুলে রেখেছিল, ভেবেছিল ব্যবহার করা লাগবে না। অর্থবহ একটা লক্ষ্য ছিল ওদের সামনে, চায়না বয়ের চুক্তি। এখন যেহেতু নেই ওটা, আসলে কিছুই নেই, শেষ হয়ে গেছে ওরা। কোমরে গান বেল্ট বাঁধল জেমস। আচমকা সচেতন হলো কেউ বোধহয় নজর রাখছে ওর উপর। ঘুরে দাঁড়িয়ে দরজায় জেনিকে দেখতে পেল। কি করছো তুমি, জেমস? মৃদুস্বরে জানতে চাইল মেয়েটা। দেনা মেটাতে যাচ্ছি। ম্যাট যখন ওয়েস্টার্নকে ফের চালু করবার মতো যথেষ্ট টাকা জোগাতে পারবে, তখন যাতে কিন বিলিংসের সঙ্গে ওর লড়তে না হয়, সেটাই নিশ্চিত করব। তোমাকে গ্রেপ্তার করবে ওরা। আড়ষ্ট হয়ে গেল জেনের শরীর। আশঙ্কা ফুটে উঠল চোখে। কয়জনের বিরুদ্ধে লড়বে? পুরো একটা শহরের সঙ্গে লড়াই করা যায় না, জেমস। হয়তো। হ্যাট তুলে নিয়ে মাথায় চাপালো জেমস। জেনের ইচ্ছে করছে চিৎকার করে থামায় জেমসকে। জেদের বশে সে নিজেই খুন হয়ে যেতে পারে, কিংবা খুনি বনে যাবে, কিন্তু কিছুই করবার নেই। জেমসকে আটকাতে পারবে না, জানে ও। কারো মর্যাদা যখন প্রশ্নের সম্মুখীন, দায়িত্ব বা বিচক্ষণতা তখন গৌণ হয়ে দাঁড়ায়। সম্মান উদ্ধারের উপায়টাও গ্রাহ্য করে না কেউ, সেটা যতই হঠকারী বা আত্মহত্যার সামিল হোক। এবং সে সময় লোকটি যদি জেমস কারভার হয়, দুনিয়ার কোনো মহিলাই আটকাতে পারবে না তাকে। নিজের কাজ সে করবেই। বিষণ্ণ মনে জেমসকে শুভরাত্রি জানালো জেনি। ওর দিকে খেয়াল রাখবো আমি, মিস রায়ান, পিছন থেকে বলল জ্যাক রাইলি। ঝামেলায় পড়তে দেব না ওকে, মাথা নাড়ল জেনি। তাতে কাজ হবে না জ্যাক, আমি জানি আমি। ও যদি কিন বিলিংসকে খুঁজে না পায়, ঠিকই বের করবে ও। কিন্তু ও বিলিংসকে খুঁজে না পেলে কথাটা ছড়িয়ে দেব আমি। তাহলে জেমসের ত্রিসীমানায় ঘেঁষবে না বিলিংস। বলে আর দাঁড়ালো না জ্যাক, দ্রুত পায়ে বেরিয়ে গেল। মেয়েটির চোখে ক্ষীণ প্রত্যাশার আলো দেখতে পেল না সে। আচমকা অদ্ভুত এক অনুভূতি হলো জেনির। জ্যাক যদি এভাবে সাহায্য করতে পারে, তাহলে ও নিজেও অন্যভাবে সাহায্য করতে পারে জেমসকে। আচমকা জেমসকে রাস্তায় এসে ইতস্তত ঘুরে বেড়ালো জেমস। তবে পিউতে হোটেল আর কিন বিলিংসই ওর লক্ষ্য। সমস্ত উদ্বেগ শেষ হয়ে গেছে। আনমনে ভাবল ও, যেহেতু সবচেয়ে খারাপ জিনিসটাই ঘটে গেছে। চূড়ান্ত ভরাডুবি হয়নি অবশ্য। কিন বিলিংস রক্ষা পেলে সেটা ঘটবে। অস্থির বা অধৈর্য বোধ করছে না, বরং শান্ত হয়ে আছে ওর নার্ভগুলো। চিন্তাধারা পরিষ্কার। হাতের কাজ শেষ করা পর্যন্ত ধীর স্থিরই থাকবে। মুহূর্তের জন্য ওর মনে হয়নি চায়না বয়ের বিস্ফোরণের পিছনে কিন বিলিংস ছাড়া অন্য কারো ভূমিকা আছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। পিউতে হোটেলের লবিতে যখন ঢুকলো ও, তখনও ঠিকমতো আলো জ্বালা হয়নি। কাউকে খুঁজছো নাকি, কারভার? লবির একটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এক লোক। থমকে দাঁড়ালো জেমস।
শেরিফ সাম লোয়েলকে সহস্যে ওর দিকে এগিয়ে আসতে দেখে আচমকা সতর্কতা অনুভব করল। শিথিল হয়ে গেল ওর দেহ। তোমার সঙ্গে দেখা হয় ভালোই হলো, খানিকটা প্রসন্ন সুরে বলল। কিছু প্রশ্নের উত্তর জানা দরকার ছিল। বলে দাও। কিভাবে পিস বন্ডের শর্ত ভাঙতে পারি? মানে জানতে চাইছি কি করলে গ্রেপ্তার করবে আমাকে। বিকেলে যেমন ঝামেলা করেছ ওরকম আরেকটা ঝামেলা করো, তাহলেই চলবে। এবারও যদি 1 ডজন লোক মিথ্যে সাক্ষ্য দেয় তাহলে অবশ্য নাও গ্রেপ্তার করতে পারি। হেসে উঠল জেমস। দারুণ হয়েছিল ব্যাপারটা, তাই না? নট করল লোয়েল। দারুণ, কিন্তু কাজ হবে না আর। আমার প্রশ্নের উত্তর দাওনি, মনে করিয়ে দিল জেমস। উত্তরটা একটু ঘুরিয়ে দেই, ধীরে ধীরে বলল শেরিফ। কিন বিলিংসকে খুঁজে বের করতে পারো তুমি, ওর মুখোমুখিও হতে পারো, কিন্তু যখনই অস্ত্রে হাত দেবে, যদি বিলিংসই আগে পিস্তলের দিকে হাত বাড়ায়, তাতে কিছু যাবে আসবে না। কারণ ব্যাপারটা তোমার কারণে ঘটবে। তুমি বাধ্য করবে ওকে। ওখানেই শেষ হয়ে যাবে তুমি, কারভার। হয়তো তীক্ষ্ণ দৃষ্টিতে শেরিফকে দেখছে জেমস। কোনো হয়তো বা বোধ হয় এর ব্যাপার নেই। আজ রাতে তোমার ধারে কাছে থাকবো আমি, কারভার। কিন বিলিংসের গায়ে একটা আঁচড় দিয়েছেও তো গ্রেপ্তার হয়ে যাবে। ঝুঁকিটা নেব আমি। কোথায় ও? ধরে নাও পেয়ে গেছো ওকে, কি করবে? বেশ, দেখা যাবে, একই সুরে বলল জেমস। অবজ্ঞা দেখা গেল চোখে। ডেস্কের কাছে চলে এলো। বিলিংসের কামরার নম্বর জেনে দোতলায় উঠে এলো। ওকে অনুসরণ করছে শেরিফ। বিলিংসের কামরার দরজায় নক করবার সময় ঠিক পিঠের সঙ্গে লেগে থাকলো। কয়েকবার নক করবার পরও উত্তর না পেয়ে ঠেলে দরজা খুলে ফেলল জেমস। ভিতরে উকি দিল। অন্ধকার কামরা। ভিতরে ঢুকে জানালার দিকে এগোলো। পর্দা সরিয়ে চারপাশে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে শেরিফ। নির্লিপ্ত মুখ। বিনা অনুমতিতে অন্যের কামরায় ঢুকে আইন ভেঙেছ তুমি, তবে আপাতত আমল দিচ্ছি না। ধন্যবাদ। লোয়েলের দিকে না তাকিয়েই বলল জেমস। ক্লাজিটের দরজা খুলে দেখলো জামা কাপড় সবই রয়ে গেছে। বোঝা যাচ্ছে কামরা ছেড়ে যায়নি বিলিংস। মেঝেয় এক বস্ত কাপড় পরে আছে। যাকগে, আরো জায়গা আছে, স্বগোক্তি করল জেমস। কিন বিলিংসের মতো লোক সেলুন থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবে না। শ্রাক করল লয়েল। জেমসকে অনুসরণ করে নিচে নেমে এলো। রাস্তায় এসে জেমস যখন থেমে কোন দিকে যাবে ভাবছে ওর গায়ের সঙ্গে লেপ্টে থাকলো সে। বাড়ি বাড়ি খুঁজে দেখবার জন্য পিউতে খুব বড় শহর, কিন্তু প্রতিটি বার খুঁজে দেখলে শহরটা তেমন বড় থাকবে না আর। তাছাড়া খবরটা ইতিমধ্যে ছড়িয়ে পড়বে। ওকে যা করতে হবে কয়েকটা সেলুনে গিয়ে খোঁজ করলেই হবে। যে কেউ হয়তো বিলিংসের খোঁজ দিতে পারবে। প্রথমবারটা ছোট, কিন্তু বারকিপার কোনো সংবাদ দিতে পারল না। বলো জেমস, কারভার খুঁজছে ওকে, অনুরোধ করল জেমস। নিশ্চয়। সহস্তে মাথা ঝাঁকালো বারকিপ। ক্ষীণ বিস্ময় নিয়ে শেরিফকে দেখছে। পরে 3 সেলুনে গিয়ে জেমস আবিষ্কার করলো খবরটা আগেই ছড়িয়ে পড়ছে। 4র্থ সেলুনে ঢুকে যখন কিন বিলিংসের খবর জানতে চাইল, সঙ্গে সঙ্গে বারকিপ জানালো, নিশ্চয়, ওকে বলবো আমি। কাছাকাছি খদ্দেররা হেসে উঠল। বিরক্তি অনুভব করছে শেরিফ, কিন্তু সামান্য তামাশা হিসেবে ব্যাপারটা সহ্য করবার প্রয়াস পেল। পরের সেলুনটা ডেজার্ট ডাস্ট। ড্রাইভাররা সবে ডে শিফট শেষ করে এসেছে। এক পোস্ত পান করা শেষ। জেমস ঢুকতে হুল্লোড় উঠল সেলুনে। মোনার্কের ড্রাইভারদের কয়েকজন যোগ দিল ওর সঙ্গে।
সঙ্গীদের নিয়ে একপাশে পান করছে জ্যাক রাইলি। জেমসের উদ্দেশ্যে দাঁত বের করে হাসল। শেরিফ সহ জেমসকে ঘিরে দাঁড়ালো ড্রাইভাররা। বিলিংসকে দেখেছ কেউ? জানতে চাইল জেমস। হাসির রোল পড়ল। তোমার সঙ্গের এই ফুলবাবুটা কে জেমস? চাপা কণ্ঠে জানতে চাইল এক ড্রাইভার। চরকির মতো ঘুরল শেরিফ। কথাটা কে বলল কে? আমি, তার পিছন থেকে বলে উঠল একজন। লোয়েল ঘুরবার আগেই বলল অন্য একজন, জস, তুমি একটা মিথ্যুক। কথাটা আমি বলেছি। রাগে লাল হয়ে গেছে শেরিফের মুখ। উজবুকের দল, মামদোবাজি করছো আমার সঙ্গে? ফেইড ড্রাইভাররা সাধারণত বিশালদেহী মানুষ। কেউ কেউ কিন বিলিংস বা জ্যাক রাইলির মতো দৈত্যাকারও বটে। এদিকে মাঝারি সাইজের লোক শেরিফ। ব্যাস বাদ দিলে যেটা সে নিদারুণ অবহেলার সঙ্গে কোটের সঙ্গে সাটে। এমন একজন মানুষ হয়ে যায় যার মুখে দম্ভক্তি একেবারে হাস্যকর, এবং ড্রাইভাররাও তা জানে। অসংলগ্ন একটা চিন্তা খেলে গেল একজনের মাথায়। বেটা গিট্টু, আমাদের উজবুক বলে। স্থির দৃষ্টিতে তাকে দেখল লোয়েল। হয়তো সত্যিই জানো না কার সঙ্গে কথা বলছো, তাই মাফ করে দিলাম। আমি পিউতের শেরিফ। তাহলে তোমার ব্যাসটা কোথায় চান্দু? জানতে চাইল অন্য একজন। চাপা মারছে ও, বলল তৃতীয় জন। ও যে শেরিফ সেটা ওকেই প্রমাণ করতে দাও। একজনের উপর থেকে আরেকজনের উপর ঘুরে বেড়াচ্ছে লোয়েলের দৃষ্টি, কিন্তু কারো মনে ভয় ধরাতে ব্যর্থ হলো সে। ঠিক যে সময় মুখ খুলবে তখনই তার কাঁধ চেপে ধরল একজন। হ্যাটটা নামিয়ে দিল চোখের উপর। অন্য দুজন কলার আর বেল্ট চেপে ধরে একটানে মেঝে থেকে তুলে ফেলল। এবার ছুটল তারা। মিনিট পূর্ণ হওয়ার আগেই ব্যাটউইং দরজা পথে ছুঁড়ে ফেলল শেরিফকে। কিছুক্ষণ পরই সশব্দে খুলে গেল দরজাটা। হাজির হয়ে গেছে শেরিফ। রাগে কুৎসিত হয়ে গেছে মুখ। হাতে একটা পিস্তল শোভা পাচ্ছে। প্রতিটা লোকই নিরীহ। নির্দোষ চাউনিতে দেখল তাকে। বারের কাছাকাছি সার বেঁধে দাঁড়িয়ে আছে ওরা। ওখানেই দাঁড়িয়ে থাকো সবাই, রাগে তপ্ত কণ্ঠে নির্দেশ দিল শেরিফ।